কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। এই অনুষ্ঠানে গোটা দেশ, বিশ্ব কিংবা গোটা রাজ্যের বিভিন্ন খবর, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। এবং আজ আমরা এই অনুষ্ঠানে কথা বলবো দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে যাওয়াতে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে তিনি ইতি টানলেন এবং তিনি একটা বাউন্সার মারলেন গোটা দলকে। সে বিষয়ে আমি কথা বলবো। তো আমি 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 বলার শুরুতেই প্রথমে যেটা বলতে চাইবো, দিলীপ ঘোষ যেটা করেছেন, দিলীপ ঘোষকে আমরা বরাবরই একটা রাজনৈতিক একটা বহুল চর্চিত ব্যক্তিত্ব হিসেবে চিনি এবং এই রাজনৈতিক বহুল চর্চিত ব্যক্তি হিসেবে চেনার দরুন তিনি যে কাজগুলো করেন বা তিনি যে কথাগুলো অতীতেও বলেছেন, সেগুলো কিন্তু বহু ক্ষেত্রে বহু অংশে একটা অন্যরকম বার্তা গোটা রাজ্যকে দিয়েছেন। ঠিক সেই জন্যই তিনি কিন্তু বহুল চর্চিত এবং তিনি যেটা করেছেন সমস্ত নিয়ম ছন্দের বাইরে গিয়ে সম্প্রতি বিয়ে করেছেন এবং যদিও সেটা তার ব্যক্তিগত জীবন। এবং তিনি যেটা করলেন, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত করেছেন এবং জগন্নাথ মন্দির যে তৈরি হয়েছেন সেখানে তিনি, অর্থাৎ দীঘাতে তিনি দিলীপ ঘোষ সহ বহু অনেককেই তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই আমন্ত্রণ রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই যে আমন্ত্রণ, সেটা রক্ষা করতে দিলীপ ঘোষ তিনি সস্ত্রীক গিয়েছিলেন জগন্নাথ ধামে। এবং এই জগন্নাথ মন্দির অর্থাৎ দীঘাতে নতুন যে মন্দির 30 এপ্রিল অর্থাৎ বুধবার যে উদ্বোধন হয়েছে সেই মন্দিরে, ফলে এই যে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তার মন্দিরে যাওয়া বা অরাজনৈতিকভাবে তার এই ঈশ্বরের কাছে যাওয়া, সেটা কিন্তু অনেকেই অন্য চোখে দেখছেন এবং তার দলের অন্দরেই কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেছে এবং তাকে নিয়ে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে। এবং সেই বিতর্কে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি জল ঢালেন এবং তিনি একটা বাউন্সার, যেটা আমি বলছিলাম বাউন্সার মেরেছেন, সেই বিষয়ে আমি স্পষ্টভাবে বলবো। সেটা হচ্ছে দিলীপ ঘোষ এই জগন্নাথ মন্দিরে গিয়েছেন এবং জগন্নাথ মন্দিরে গিয়ে গতকাল তিনি দেখেছেন অরূপ বিশ্বাস, যিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, তিনি তাকে আহ্বান জানিয়ে তাকে বরণ করে নিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে একসঙ্গে আড্ডা মারতে, হাসি মুখে আড্ডা মারা বা এই সংক্রান্ত বিষয়ে শুভেন্দু অধিকারী কিংবা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বেশ কিছু সাংসদ বা বিজেপির কিছু নেতারা তারা কটাক্ষ করেছেন এবং অন্যভাবে দেখেছেন বিষয়টা। স্বাভাবিকভাবেই বিজেপির যে দলের এজেন্ডা ছিল বিজেপির ক্ষেত্রে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পাশাপাশি তিনি সনাতন সমাবেশে ডেকেছিলেন, সনাতনী সমাবেশ, সেখানে না গিয়ে তিনি জগন্নাথ মন্দিরে গিয়েছেন, সেটা খুব একটা ভালো চোখে নেয়নি বিজেপি। ফলে স্বাভাবিকভাবেই তাকে যে কটাক্ষের মুখে পড়তে হয়েছে, সেই কটাক্ষের উত্তরে দিলীপ ঘোষ কিন্তু বেশ কিছু কথা বলেছেন যেগুলো ভীষণ উল্লেখযোগ্য এবং সেগুলো কিন্তু প্রত্যেককে ধরে এবং দিলীপ ঘোষের কথায় তিনি কিন্তু ঈশ্বরের কাছে গিয়েছেন। এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই। তিনি বুধবারও বলেছিলেন যে তিনি রাজনীতি করতে দীঘায় যাননি, তিনি দীঘা গিয়েছিলেন জগন্নাথের কাছে, জগন্নাথের দেবের কাছে। এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার আলাদা রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজনীতিতে বিশ্বাস করে এবং তার রাজনৈতিক অবস্থানও তিনি সেখানে স্পষ্ট করেন এবং তিনি স্পষ্ট করে পরিষ্কারভাবে বলেছিলেন যে আমি এখানে রাজনীতি করতে আসিনি, যারা এইটা নিয়ে রাজনীতি করছে বা খুঁজছে তাদের সুবুদ্ধি হোক, এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত, কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন এবং মজার ব্যাপার, আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে। আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই, আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, আমরা সেই সংস্কৃতির লোক। আজ সকালে যখন একটা বিতর্ক তৈরি হয়ে গেল যে কোথাও গিয়ে কি তিনি তৃণমূলে যোগদান করছেন, কোথাও গিয়ে কি তিনি তৃণমূলে চলে যাবেন, এই প্রসঙ্গ যখন উঠলো তখন দিলীপ ঘোষ রীতিমতো পরিষ্কারভাবে আক্রমণের সুরে বললেন, যারা তৃণমূল থেকে এসেছেন, যারা অপসংস্কৃতি ছড়াচ্ছেন দলে, তারা এই কথাগুলো বলছেন। এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে নাম না করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কিংবা এই সৌমিত্র খা বা বাঁকুড়ার সাংসদ
তাকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। তাদেরকে পরিষ্কার করে বলছেন, বেশ কিছু নেতা যারা রয়েছেন, যারা তৃণমূলের উচ্ছিষ্ট খেয়ে বেঁচেছিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে রাজনীতি শিখেছেন, বড় হয়েছেন, এবং তিনি পরিষ্কার বললেন যে যারা কিছু সংখ্যক আছেন যারা এখনো অবধি তৃণমূল অর্থাৎ কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন, তারা এই ধরনের কথাগুলো বলছে। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। পাশাপাশি তিনি একটা জিনিস স্পষ্ট করলেন যে 2019-এ রেজাল্ট কী ছিল সেটা 2024-এ কেন এত খারাপ হলো। 77টা এমএলএ ছিল, সেই এমএলএ ছেড়ে এসেছিলেন, কিন্তু সেই এমএলএ কেন এক ডজন এমএলএ কমলো, সেই জবাব কে দেবে, এই প্রশ্ন দিলীপ ঘোষ করছেন। পাশাপাশি তিনি কিন্তু এই যে সৌমিত্র খাঁর যে মন্তব্য, সৌমিত্র খাঁ যখন দিলীপ ঘোষ গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে, তখন দিলীপ ঘোষকে কটাক্ষ করেছিলেন যে কীভাবে একজন ত্যাগী থেকে ভোগী হতে হয় সেটা দিলীপ ঘোষকে দেখে শেখা উচিত, এবং এই বিষয়ে কিন্তু তিনি পরিষ্কার করে কটাক্ষ করেন। এবং যারা দিলীপ ঘোষ বললেন যে যারা দিনে 14টা গার্লফ্রেন্ড, রাতে 14টা গার্লফ্রেন্ড, দিনে একটা রাতে একটা চরিত্র, তাদের থেকে আমার চরিত্রের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। দিলীপ ঘোষকে আমরা বরাবর দেখেছি অপ্রতিরোধ্য একটা, মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূলের বিরুদ্ধে লড়াই হোক, রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু তিনি 1 ইঞ্চি জমি কাউকে ছাড়েননি। ফলে এই যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু এই ভোগী ত্যাগীর বক্তব্য নিয়ে তিনি যে কটাক্ষ করেছেন সৌমিত্র খাঁকে, সেটা কিন্তু ভীষণ উল্লেখযোগ্য। পাশাপাশি তিনি বলছেন যে 257 জন শহীদ হয়েছিল, এবং তারপর 41% ভোট পেয়ে 2019-এ বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং সেখানে 2024-এ 5 বছর পর 39% ভোট পেয়েছে। ভোট কমেছে, ভোট বাড়েনি। এবং তিনি এটাও স্পষ্ট করলেন যে 2020 সালে কিন্তু শুভেন্দু অধিকারী ঢুকেছিল। তিনি পরিষ্কার বলছেন যে 2021-এর পর দল কেন ভালো ফল করতে পারেনি, কারণ সংস্কৃতি ঢুকে গেছে দলে। এই বিষয়টা যখন বলছেন, ফলে এই যে দলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু কিছুটা হলেও বাইরে চলে আসায় বিজেপি কিন্তু কিছুটা অস্বস্তিতে পড়ছে। তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে, তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনৈতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন। তার ফলে 77 সিট জিতেছিলাম, আজকে 1 ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অটল বিহারী বাজপেয়ী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকে কলকাতায় প্রণাম করতে এসেছিলেন অটল বিহারী বাজপেয়ী, এবং সেটা কিন্তু সংস্কৃতি ছিল বিজেপির। এবং এই যে সংস্কৃতি, সেইটা কিন্তু নষ্ট করছে কিছু অপসংস্কৃতি এসে, এই মন্তব্য দিলীপ ঘোষ করেন, এবং সেটা কিন্তু রীতিমতো রাজনৈতিক জটিলতা সৃষ্টি হচ্ছে তাতে। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। স্বাভাবিকভাবেই বাংলা যারা আমরা রবীন্দ্রনাথ, যারা কাজী নজরুল পড়ে বড় হয়েছি, তারা সবাই জানি এই বাংলার সংস্কৃতিটাই বাংলার একটা ঐতিহ্য। ফলে এই সংস্কৃতি যে কোনো একটা সাধারণ মানুষ, কোনো একটা রাজনৈতিক নেতা অন্য একটা রাজনৈতিক নেতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, রাজনৈতিক জায়গায় তাদের বিরোধিতা থাকতেই পারে, সেটা থাকুক, কিন্তু রাজনৈতিক জায়গায় একটা নেতা বা একটা সাধারণ কর্মীদেরও এই বার্তা অবশ্যই আমি দিতে চাইব যে তাদের নেতারাও একটা বিপরীত দল যারা, বা তৃণমূল হোক বা বিজেপি হোক বা সিপিআইএম হোক, তাদের নিজেদের মধ্যে রাজনৈতিক শালীনতা বা রাজনৈতিক সৌজন্যতা অবশ্যই আছে। আপনারা কর্মীরা কোনোভাবেই কেন অন্য যারা বিজেপি সমর্থক বা অন্য তৃণমূল সমর্থক বা কেন বিরোধী দলের সমর্থকদের উপর হামলা চালান, এই প্রশ্নটা কিন্তু এই জায়গায় উঠছে। এবং স্বাভাবিকভাবেই এই যে চিত্রটা স্পষ্ট হচ্ছে যে রাজনৈতিক সৌজন্যতা, এটা কিন্তু বাংলার একটা ঐতিহ্য। ফলে দিলীপ ঘোষের এই যে পদক্ষেপ, বা দিলীপ ঘোষের এই দীঘায় গিয়ে জগন্নাথ ধামের কাছে গিয়ে তার এই যে ভক্তি, তিনি কিন্তু বরাবরই আরএসএস করেছেন, এবং তার এই ভক্তি কিন্তু বরাবরভাবে আমরা দেখেছি তিনি অপ্রতিরোধ্য। তিনি বহুল চর্চিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই বহুল চর্চিত বিষয় আরও একবার সামনে, এবং এই গোটা ঘটনায় দিলীপের দিল গেরুয়াই এখন অবধি কিন্তু সেটাই স্পষ্ট হচ্ছে। এবং দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়েছেন তিনি বিজেপিতে থাকছেন, বিজেপি ছেড়ে অন্য কোনো দলে যাবেন না। তিনি রাজনীতি ছেড়ে দেবেন, কিন্তু বিজেপি ছেড়ে অন্য কোনো দলে যাবেন না, এটা কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন। এবং এই গোটা ঘটনায় দিলীপের দিল গেরুয়াই, এটা কিন্তু বলাই চলে। সব মিলে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারা সিএন ডিজিটালের পাতায়।